জীবনে আমাদের সঙ্গে সব সময় ভালো কিছুই ঘটবে এই ধারণাটা কিন্তু ঠিক নয়। ভালো মন্দ দুটোকে মিশিয়েই চলতে হয়। একটা জিনিস খেয়াল করবে, জীবনে ভালোর থেকে খারাপ পরিস্থিতির সঙ্গে আমাদেরকে সবচেয়ে বেশি লড়াই করতে হয়, সবচেয়ে বেশি মানিয়ে নিতে হয় খারাপ পরিস্থিতির সঙ্গে। তবে জানো তো, সবচেয়ে মজার ব্যাপার হলো এত খারাপ পরিস্থিতি সামলে যে মানুষগুলো নিজেদের মুখের হাসিটা অটুট রাখতে পেরেছে, তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনের মানুষ। আসলে ধৈর্য, সহ্য এবং বাস্তবতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। আচ্ছা, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো তো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। শুরুতেই তোমাদেরকে বলেছিলাম না খারাপ পরিস্থিতির কথা। গত দুদিন আমাদের উপর দিয়ে ভীষণ ঝড় গেছে, এটা সেই ভিডিওই ছিল। আমার দিদিমা শাশুড়ি ভর্তি ছিল 2 দিন আমাদের তেহট্ট হসপিটালে। আমরা কেউ ঠিকঠাক বাড়ি ছিলাম না, তবে আগের কিছু ব্লগ আমার কাছে ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর তাছাড়া এখন না আমি রেগুলার ঠিকঠাকভাবে ব্লগ আপলোড দিতে পারি না। আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি যে সবার প্রথমে আগে আমার ছেলে, তার পড়াশোনা, সবার প্রথমে আমি এগুলোকে খেয়াল করব। কারণ দেখতে দেখতে ছেলেটা বড় হয়ে যাচ্ছে। এখনই যদি ওর পড়াশোনার দিকে আমি নজর দিতে না পারি, তাহলে পরবর্তীকালে গিয়ে আমার কিন্তু আফসোসের কোনো শেষ থাকবে না। তখন আমি ভাববো যে আমি নিজের হাতে নিজের ছেলের ভবিষ্যৎটা নষ্ট করেছি। এই যে কাজকর্ম কিংবা এই যে চ্যানেল চালানো, এই যে প্রত্যেক দিনের ব্লগ, এটা আমি পরেও করতে পারবো। তবে সত্যি কথা বলতে কি, ব্লগ করতে, ব্লগ বানাতে, দৈনন্দিন কাজকর্ম, আমার প্রত্যেক দিনের সংসারের গল্প আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি। এটাকে আমি একটা শখের মাধ্যম হিসেবে নিয়েছি। এমন নয় যে এখান থেকে উপার্জিত টাকা দিয়ে আমাকে সংসার চালাতে হবে। সেই জন্য বাড়তি চাপ আমি এখন আর নিতে চাচ্ছি না। যতটা বেশি পারবো আমার ছেলেকে সময় দেব। কারণ সামনেই ওকে ভর্তি করব আমরা ইংলিশ মিডিয়াম স্কুলে, সিবিএসসি বোর্ডে ভর্তি করার ইচ্ছা আছে। সুতরাং সেই রকমভাবেই ওকে আমাকে প্র্যাকটিস করাতে হবে, ওরকমভাবেই ওকে আমাকে গড়ে তুলতে হবে। সেই সাথে একটা একটা করে বইয়ের চাপ বাড়ছে, ওকে পড়ানোর সময় বাড়াতে হচ্ছে। সব দিক সামলে আমার পক্ষে প্রত্যেক দিন এই যে ব্লগ শেয়ার করা, এগুলো আর সম্ভব হবে না। আর এগুলোর উপর অতটাও আমি গুরুত্ব দিতে পারবো না। যতটা পারবো ততটা শেয়ার করব, না পারলে না পারবো। তবে তাই বলে যে সংসারের কাজকর্মগুলো করবো না, তাও কিন্তু নয়। নিজের 100%-এর মধ্যে 70%ই আমি আমার ছেলের পিছনে দিতে চাই, আর বাদবাকি 30% তখন সেটা আমার সংসারের পিছনে খরচা করতে চাই। যাই হোক, একটা সময়ের পর আমার সোনা তো বড় হয়েই যাবে, তখন ওর পেছনে এতটা সময় আমাকে ব্যয় করতে হবে না। যাই হোক, চলো, গল্প করতে করতে অনেক মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর সেই সাথে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়েছি। গতকালকে থালা বাসনগুলো আর রাত্রে ধোয়া মাজা করা হয়নি। এখন আর বর্তমানে রাত্রে ধোয়া মাজা করা সম্ভব হচ্ছে না, ওগুলোকে রেখে দিচ্ছি সকালের অপেক্ষায়। কারণ যে টাইমটা থালা বাসন ধোয়া মাজা করছি, সেই টাইমটা আমার এগিয়ে যাচ্ছে সোনাকে পড়ানোর জন্য। আর বেশ কয়েকদিন ওর স্কুলটাও ছুটি ছিল, তাই খুব একটা চাপ নিচ্ছিলাম না। তবে জানো, কাল থেকে আমার সোনার স্কুল শুরু হবে হচ্ছে সকাল 6:30টায়, আর ওর ছুটি হবে হচ্ছে সকাল 9টায়। সুতরাং আমাকে আগামীকাল থেকে অনেক ভোরে উঠতে হবে, আর সেই সাথে আমার সংসারের কাজগুলোকে অনেক এগিয়ে রাখতে হবে। যদি আমি সংসারের কাজে এখন গাফিলতি করি, তাহলে ওই সকাল 6:30টায় ছেলেকে রেডি করিয়ে স্কুলে পৌঁছানো, আবার 9টার সময় ওকে আনতে যাওয়া, এটা আমার ক্ষেত্রে সম্ভব হবে না। তাই ভাবছি, যা অলসতা দেখিয়েছি আর নয়, আগামীকাল থেকে একদম নিজেকে অন্যরকমভাবে প্রস্তুত করব। আসলে সত্যি কথা বলতে কি, আমার এতটাও চাপ হতো না যদি আমার বর এমন চাকরি করতো যে ও বাড়ি থেকে যাওয়া আসা করতে পারতো, বাড়ি থেকে ও ডিউটি করতে পারতো, তাহলে সকালটা আমার বর সামলাতে পারতো। মানে ছেলেকে অন্তত স্কুলে দিয়ে আসাটা ও করতে পারতো। সেক্ষেত্রে আমার সকালে বাড়ির কাজকর্ম, বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে যেত। একা হাতে আমাকে সব কিছু সামলে ছুটতে হতো না। তবে তা তো আর সম্ভব নয়। আমার বরের যেহেতু পোস্টিংয়ের চাকরি, আর ঘন ঘনই পোস্টিং হয়, ওর সাথেও থাকা সম্ভব নয়। আর এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আর কোনো রকমভাবেই নিতে পারবো না। এই সংসারে যা কিছু করতে হবে সম্পূর্ণ আমাকে নিজের হাতেই করতে হবে। জানো, আগে আমি ভীষণ ভীতু ছিলাম, ভীষণ দুর্বল ছিলাম। দুর্বল আমি এখনও আছি। যে কোনো কাজ করার আগে আমি ভাবনা চিন্তা করি যে এই কাজটা আমার দ্বারা হবে কি না। তারপরেও সাহস নিয়ে এগিয়ে যেতে হয়। আর এই ভেবেই সাহস নিয়ে এগিয়ে যেতে হয় যে আমার কিন্তু করে দেওয়ার কেউ নেই, আমার হেল্প করারও কেউ নেই। সুতরাং আমাকে যা করতে হবে, ছেলেকে নিয়ে ছোটাছুটি বলো, স্কুল বলো,
বলো পড়া বলো সব কিছুই নিজের হাতে করতে হবে। আর সেই সাথে আমার সংসারের কাজগুলোও নিজেকেই করতে হবে। এই মনের জোরটা নিয়েই না আমি সকাল থেকে সমস্ত কাজ ম্যানেজ করার চেষ্টা করি। হ্যাঁ, তাতে করে আমার কষ্ট হয় ঠিকই, তবে এই কষ্টটা আমার এখন সহ্য হয়ে গেছে। আমি সব কিছু এখন মানিয়ে নিতে পারি। যাকে চলো, গল্প করতে করতে এখন কিন্তু বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর তার আগে না প্রচুর কাজকর্ম হয়েছে। আজকে একটু আমের চাটনি করব, তাই আম কেটেছি। আর রান্নাবান্নার ব্যবস্থাও কিন্তু আমার হয়ে গেছে। তবে এখনও পর্যন্ত আমি রান্নাবান্না চাপাইনি। সবার প্রথম আম কেটে নিলাম। ওদিকে যদি আমের চাটনিটা বসিয়ে দিই তাহলে আমি নিশ্চিন্তে সবজিগুলো কেটে নিতে পারবো। যতক্ষণে সবজিগুলো কেটে নেব ততক্ষণে কিন্তু আমের চাটনিটা হয়ে যাবে, আর কড়াইটাও ফাঁকা হয়ে যাবে, তারপরেই সবজি বসিয়ে দেব। তবে আজকে অনেক আগে আগে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। সোনা উঠেছিল খানিকক্ষণ পরে, আমার অনেকটা কাজ ততক্ষণে কমপ্লিট হয়ে গিয়েছিল। এরপর সোনাকে মুখ ধুয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি। আর এখন না ও নিজে হাতে ক্রিমটা মুখে মাখতে চাইছে। একা একা ও অনেক কিছু শিখতে চায়, তবে ও যেহেতু ভীষণ চঞ্চল, তাই যেগুলো ও শিখতে চায় সেগুলোও পুরোপুরি শিখতে পারে না। আর এই যে ক্রিমটা মাখছে দেখেছ, আমারই নিজের দেখে হাসি লাগছে। আসলে একা হাতেও ভাতও যেমন খেতে পারে না, ক্রিমটা মাখার তালও পায় না। ওর হাতে খানিকটা ছেড়ে দিয়েছি, তারপর নিজেই মুখে ক্রিমটা লাগিয়ে দিয়েছি। আর ও না তোমাদেরকে বলছে যে মাসিমণি আমাদের বাড়িতে বেড়াতে এসো। এখন কোন নির্দিষ্ট মাসিমণিকে যে বলবো আমাদের বাড়ি বেড়াতে আসতে তা তো জানি না। আর তোমরা তো আমার বাড়ি যে চেনো তাও কিন্তু নয়। আর যদিও বা মিতা আমার বাড়ি চিনতো, তবে মিতা এখানে আর থাকে না। ওর পক্ষে এখানে আসা আর সম্ভব নয়, কারণ ওর মা বাবা এখানে আর কেউ নেই। আর যার মা বাবা নেই বাবার বাড়িতে, সে কি আর বাবার বাড়ি আসতে পারে? আসতে ভালো লাগে? লাগে না তো, তাই না বলো? একটা সময় মা বাবা না থাকলে বাবার বাড়িতে থাকা ভীষণ কষ্টকর হয়ে যায়। কত পুরানো স্মৃতি থাকে, ছোটোবেলার কত কিছু মনে পড়ে, তাই না? যাকে চলো, গল্প করতে করতে ওদিকে আলনাটাকে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। আলনা গোছানোর পর মনে হলো যে হালকা হাতে একটু শোকেসটা ক্লিন করেই নিই না। এত কাজ যখন করতে পারি তাহলে প্রত্যেক দিন এই 5টা মিনিট হাতে নিয়ে ডাস্টিং ক্লিনিং কেন করতে পারবো না? সেই ভাবনা চিন্তা করেই ঝটপট শোকেসটাকে ক্লিন করে নিয়েছি। আর এই যে আর্টিফিশিয়াল ফুলটা, এটা ভারী ময়লা হয়েছে। আমি ভাবছি এরপরে যেদিন পুরোপুরি ফ্রি থাকবো, জানি সংসারের কাজে পুরোপুরি ফ্রি থাকা হয় না, তবুও যেদিন কাজের চাপ কম থাকবে অনেক সকাল সকাল রান্না করে সারতে পারবো। আর যেদিন সকালেই টাইম কলের জল থাকবে সেদিনকেই না আমি ফুলগুলো ধুয়ে কেচে নেব বেশ ভালো করে শ্যাম্পু দিয়ে। চলো, গল্প করতে করতে তোমাদের সঙ্গে অনেক কথা হলো। সেই সাথে একটা কথা মনে করিয়ে দিই, আমার যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, ভিডিওটি দেখছো, অথচ একটা লাইক করতে ভুলে গেছো, প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দিও। কেন কি জানো, তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে না আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। সংসারের সমস্ত কাজকর্ম সেরে এখন বাজে বেলা ওই 12:30 নাগাদ। আর আমি ঝটপট করে স্নান করে নিয়েছি। তবে গরমকাল তো, যদি 2টোর দিকে স্নান করতে পারি তাহলে ভালো লাগে। আর 12:30 একটায় স্নান করার পরে না বিকেলবেলা ভীষণ গরম লাগে, তখন একবার গা না ধুলে আর হয় না। জানো, তোমরা অনেকে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, তবে আমি না সবার সব কমেন্ট পড়তে পারি না। সত্যি কথা বলতে কি, কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি ঠিকই, তবে এমন সময় থাকে না যে সেই কমেন্টগুলোকে নিয়ে আমি আমার ভিডিওতে কিছু বলবো। আসলে সব দিক সামলাতে গিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ি। চলো তবে এখন আসি, টাটা।